এটার সাথে 2001-এর সীমানা পুনর্নির্ধারণের রাজনীতি আপনি খতিয়ে দেখেন, 2008-এর সীমানা পুনর্নির্ধারণের রাজনীতি খতিয়ে দেখেন। এটা কিন্তু একটা বড় ফান্ডামেন্টাল প্রশ্ন যেটা সামনে আসবে। এখন গণভোটের কথা বললেও বিএনপি এখন ঠাড়ে ঠুরে আমাদেরকে কিভাবে যেন তাকায়, বলে যে এই যে এটা নির্বাচন বানচাল করার রাস্তা। আইডিয়াটা সেটা এখানে ঢুকিয়ে দিয়ে এখন তারা বলছে যে তাদের এই কমিশনের টোটাল আইডিয়াগুলোর সাথে আমরা কনফ্লিক্ট করছি, নানা কৌশলে নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি নেতা মোশাররফ হোসেন যেটা বলেছেন, ইউটোপিয়া অনেক চিন্তায় আপনাদের ইউটোপিয়া, সেটা কতটা ইউটোপিয়া নাকি বাস্তবসম্মত সেটা একটু বলবেন। সাথে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা 2 মেয়াদে, এটা তার জীবদ্দশায় 2বার হতে পারবে নাকি টানা 2বার হতে পারবে? আপনাদের এইরকম প্রস্তাবনা আছে, তো সেটা কেন আপনারা চিন্তা করেছেন? আচ্ছা, প্রথমে ইউটোপিয়ার প্রশ্নটা হচ্ছে, আমরা যে ইউটোপিয়ার কোট আনকোট ইউটোপিয়ার কথা বলছি, এই ইউটোপিয়া সারা পৃথিবীতে যেগুলোকে আমরা পৃথিবীর স্ট্যান্ডার্ডে লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে চিনি বা স্টেট হিসেবে চিনি, সেখানে এগুলো বহুল চর্চিত। আর আমরা যে ডিস্টোপিয়ার মধ্যে আছি এই গত 15 বছর, মানে 53 বছর ধরে, তার মধ্যে একদম ডিস্টোপিয়ার সুপারলেটিভ ফর্ম যেটা আমরা গত 15 বছর দেখলাম, এবং এইটা যদি আমরা না চেঞ্জ করি, যে সংস্কারগুলোর কথা আসছে সেটা থেকে যাবে, ঠিক আছে? ফলে এই ডিস্টোপিয়া থেকে মুক্তি পেতে গেলে আমাদের এখন কিছুটা ইউটোপিয়ান হইতে হবে আর কি, যে ইউটোপিয়া পৃথিবীতে আবার আছে, ইন রিয়েল অনেক জায়গায় আছে। এইটা হচ্ছে আমাদের পজিশন, যে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। এটা কারো কাছে ইউটোপিয়া মনে হতে পারে, ঠিক আছে, কারণ ব্যাপারটা যদি এরকম হয়, একটা পলিটিক্যাল কালচারটার সাথে সম্পর্কিত এটা, যে আমরা একটা দল ক্ষমতায় যাব এবং এই দলের হাতে সর্বময় ক্ষমতা থাকবে এবং আরও বিশেষভাবে দলের প্রধানের হাতে সকল ক্ষমতা থাকবে, তারাই দল, সরকার, রাষ্ট্র, প্রশাসন এগুলো আলাদা করা যাবে না, একটা উদ্দেশ্যেই তারা ধাবিত হবে, যেটা গত 15 বছর আমরা দেখলাম। এইটা যদি এইটার তো একটা মজা আছে, এটার যে একটা র পাওয়ার, এই পাওয়ারটার অনেকের ভালো লাগে আর কি, তো সেটার ক্ষেত্রে এটা ইউটোপিয়া মনে হতে পারে। কিন্তু আমরা আমাদের দিক থেকে বলেছি যে রাষ্ট্র, সরকার, দল, প্রশাসন এগুলোর সেপারেশন দরকার। সেপারেশন যার যার আলাদা আলাদা, রাষ্ট্রের অধীনে সরকার, এখানে দেখবেন সরকার রাষ্ট্রকে গিলে খেয়ে ফেলতে পারে, ঠিক আছে? এবং ভাই যেটা বলেছেন, আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি। উনি বলছেন যে জনগণ যদি একটা দলকে ভোট দেয়, তাহলে ওই দল ঠিক করবে কীভাবে কী হবে। এখন জনগণ আপনাকে ভোট দিয়েছে, এর মানে এই না যে জনগণ একই লোককে বারবার দেখতে চায়। জনগণ আপনাকে ভোট দিয়েছে এই না, এর মানে যে আপনি ওই যিনি সংসদ নেতা, তিনি প্রধানমন্ত্রী এবং তিনি দলের প্রধান, এটা জনগণ এটার পক্ষে। আপনি জনগণকে জিজ্ঞেস করে দেখেন, এটা জিজ্ঞেস করার তো অন্য পদ্ধতি আছে। মুশকিলটা হচ্ছে কি, যে ডেমোক্রেসি সম্পর্কে একটা খুব ভুল ধারণা আমাদের রাজনৈতিক দলগুলোর আছে। সেটা হলো, জনগণ যখন নির্বাচন আসলে, অবশ্যই নির্বাচন আসলে জনগণ ভোট দেবে। জনগণ কিন্তু খুবই র্যাশনাল। আপনি তাকে সংসদ নির্বাচনের জন্য ভোটে আহ্বান করলে সে গিয়ে সংসদ নির্বাচন ভোট দিয়ে আসবে। আপনি যদি তাকে আবার সংস্কারের জন্য আলাদা করে প্রশ্ন করেন, সে আলাদা করে আপনাকে রেসপন্স করবে। এখন আমাদের দলগুলোর সমস্যা হচ্ছে, দেখবেন যে কারণে তারা সংবিধান সংশোধনীগুলো করে এবং ভয়ঙ্কর সব ফান্ডামেন্টাল বাংলাদেশে প্যাচগোছ লাগিয়ে ফেলেছে তারা এই সংশোধনী করতে গিয়ে। ওইটার পেছনে এই চিন্তাটা আছে যে আমাকে যেহেতু জনগণ ভোট দিয়েছে 5 বছরের জন্য, আমি তো সংবিধানে যে কোনো কিছু করতে পারি, আমার কাছে 2/3 আছে। এবং এই 2/3টা আবার আপনি খেয়াল করবেন ভোটের পার্সেন্টেজে কখনোই 40%-এর বেশি হয় না, টোটাল ভোটারের না, কিন্তু যারা ভোট দিতে টোটাল যারা ভোট দিয়েছে তাদের ওই কাস্টেড ভোটের আপনার 40% তারা ভোট পায়। এবং এইটাকে তার 2/3টা কীভাবে আমরা জানি, সীমানা পুনর্নির্ধারণের রাজনীতি এখানে আছে, যেখানে আপনার যে অঞ্চলে আপনার ভোট বেশি ওখানে আসন বাড়িয়ে দিবেন, যে অঞ্চলে আপনার ভোট কম সেখানে আপনি আসন কমিয়ে দিবেন, এর মধ্যে দিয়ে আপনি 2/3 অর্জন করে ফেলবেন। আপনি দেখেন 91 সালের বিএনপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, 96 সালে আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। এরপর কি ঘটলো, 2001-এর এসে ওভারহেলমিং 2/3 পেয়ে যাচ্ছে বিএনপি, 2008-এর আওয়ামী লীগ এসে 2/3 পেয়ে যাচ্ছে। এটার সাথে 2001-এর সীমানা পুনর্নির্ধারণের রাজনীতিটা আপনি খতিয়ে দেখেন, 2008-এর সীমানা পুনর্নির্ধারণের রাজনীতি খতিয়ে দেখেন। এটা কিন্তু একটা বড় ফান্ডামেন্টাল প্রশ্ন যেটা সামনে আসবে, এই সীমানা পুনর্নির্ধারণ কে করবে, এই প্রশ্নটা আমরাও তুলেছি। যাই হোক, এখন আপনাকে জনগণ সরকার হিসেবে আপনাকে পছন্দ করতে পারে, 5 বছরের জন্য আপনাকে ভোট দিতে পারে। এর মানে জনগণ আপনাকে এই ব্ল্যাঙ্ক চেক দেয় নাই যে আপনি 5 বছরে যে কোনো কিছু করবেন এবং বলবেন যে এইটা আসলে জনগণের পক্ষে আছে, কারণ সে তো আমাকে একবার ভোট দিয়েছে। এই কনসেন্টটা একক না বা এককালীন না, কিছু কনসেন্ট আছে আপনাকে বারবার নিতে হবে। যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, এটা একটা খুবই ফান্ডামেন্টাল প্রশ্ন সংবিধানের। এটা 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তাদের ইশতেহারে কিন্তু এটা ছিল না। আপনি ভোটার ছিলেন বা আমি ভোটার ছিলাম, তাহলে আমার জানার অধিকার আছে যে তত্ত্বাবধায়ক সরকারে, আমি তো তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে, সুতরাং আমি যাকে ভোট দিতে যাচ্ছি তাদের এই
ব্যাপারে পজিশন কি সেটা জানার অধিকার আছে। আপনি যদি আমাকে না জানিয়ে তারপর ক্ষমতায় গিয়ে ওই আমার 2/3কে এক্সপ্লয়েট করে বলেন যে আসলে তো আমাকে লোকে 2/3 দিয়েছে, সুতরাং আমি এখন তত্ত্বাবধানটা বাতিল করে দিতে পারি, এটা কিন্তু একটা বড় ধরনের প্রতারণা। এই জন্য আমরা এবার বলেছি যে সংবিধান সংশোধন করতে গেলে আপনাকে 2 হাউসের 2/3 তো লাগবেই, পাশাপাশি লাগবে হচ্ছে গণভোট। ঠিক আছে, এই যে গণভোটের ব্যাপারটা, গণভোট তো জিয়াউর রহমান সাহেব তো এসে ক্ষমতায় এসে গণভোট ব্যবহার করেছেন। এখন গণভোটের কথা বললেও বিএনপি এখন ঠাড়ে ঠুরে আমাদেরকে কিভাবে যেন তাকায়, বলে যে এই যে এটা নির্বাচন বানচাল করার রাস্তা। আমরা বলেছি যে আচ্ছা আসেন, আপনি যদি মনে করেন যে জনগণ এগুলো পক্ষে আছে, আসেন এই প্রশ্নে গণভোট করি। এটা কিন্তু নির্বাচন পেছানোর বা আগানোর কোনো সম্পর্ক নেই, নির্বাচনের জায়গা আছে। কিন্তু কোন জিনিস 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা, সাংবিধানিক কাউন্সিল, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ, সংবিধানের প্রশ্নে ইত্যাদি অনেকগুলো জিনিস আছে যেগুলো বহুল আলোচিত বাংলাদেশে। বিএনপি কিন্তু ঠিকই ক্রেডিটটা নেয় যে 2016 সাল থেকে আমরা সংস্কারের কথা বলে আসছি। কিন্তু আমি যতটুকু জানি যে এখন আপনি চাইলে বলতে পারবেন যে জিয়াউর রহমানের 19 দফা সংস্কার, যে কোনো দফাই তো সংস্কার, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, এই কথাটা 2018 সালের আগে কেউ সেভাবে বলে নাই। 18 সাল থেকে এই জিনিসগুলো এসেছে। ঠিক আছে, বিএনপি এটা বলেছে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি মানে এই সংস্কারগুলো যদি আপনি বলেন আমরা এটা সংস্কার করতে চাই, তাহলে আসলে জনগণ এই সংস্কারগুলোর ব্যাপারে কি পজিশন সেটাও আপনাকে আমলে নিতে হবে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এবিএম মোশাররফ হোসেন, সারোয়ার তুষার যে প্রসঙ্গগুলো বলেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী যেটা আপনি বলতে শুরু করেছিলেন, আপনাদের অবস্থান যে সারোয়ার তুষার, এই আপনারা সংবিধানের মূলনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন? আচ্ছা, তার আগে গণভোটের একটা ব্যাপার বলি। বিএনপির 31 দফায় গণভোটের কথা আছে, কিন্তু সেটা কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পক্ষে বিএনপি সেরকম নয়। তারা সংস্কার কমিশনে গিয়ে বলেছে সংবিধান সংস্কারের ক্ষেত্রে বা সংশোধনের ক্ষেত্রে গণভোটের দরকার নাই। তারা এমনিতে ওভারঅল হয়তো গণভোটের পক্ষে আছে। মূলনীতির প্রশ্নটা হচ্ছে, আপনি দেখবেন বাংলাদেশের মূলনীতিগুলোতে রাষ্ট্রের সংবিধান হচ্ছে জাতির বা জাতীয় দলিল, ন্যাশনাল একটা চার্টার, কিন্তু এখানে বাংলাদেশে বারবার যে মূলনীতিগুলো এসছে সেগুলো হচ্ছে দলীয় মূলনীতি। প্রথমে আওয়ামী লীগ তার দলীয় মূলনীতি এখানে বসিয়ে দিয়েছে, যে 72 সালের 19 ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমান একটা সমাবেশে বললেন যে এই 4টা জিনিস আমাদের দলের মূলনীতি, সেটাই সংবিধানে সন্নিবেশিত হলো, সেটাই পরে বাকশালের মূলনীতি হলো। পরবর্তীতে আবার বিএনপি এসে একটাকে প্রতিস্থাপন করে নিজেদের যেটা তারা মনে করে যে মূলনীতি হওয়া দরকার সেরকম একটা জিনিস বসিয়ে দিল। মানে দলের আইডিয়াগুলো, দলের মতাদর্শগুলোই মূলনীতিতে বসছে। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে জনগণ এটার পক্ষে আছে কিনা যাচাই করার কোনো পদ্ধতি নাই। ইভেন 72 সংবিধান তো গণভোটের মধ্যে পাসও করা হয় নাই। আচ্ছা, এবার আমরা বলেছি যে দেখবেন এটা আবুল মনসুর আহমদের একটা খুব চমৎকার তর্ক ছিল যে মূলনীতি হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পর্কিত ব্যাপার, যেটা আপনি কাভার করতে পারেন অন্যভাবে। মানে মূলনীতি মানে কি, যে আমি স্টেটের মধ্যে জনগণকে এই জিনিসগুলো, এই আইডিয়াগুলো মানে বাস্তবায়ন করার চেষ্টা করব। উনি বলছেন যে এটা হলো একটা সরকারের সাথে সম্পর্কিত বিষয়, যে সমাজতন্ত্র একটা অর্থনৈতিক প্রোগ্রাম, এটা একটা দল বলতে পারে যে এই আমার অর্থনৈতিক প্রোগ্রাম, এটার ভিত্তিতে আমাকে রাষ্ট্রের কোনো বিষয় না, এটা একটা দলের বিষয়। যে ওই যে প্রোগ্রামটা দেখে জনগণ তাকে পছন্দ করলে সে এসে ক্ষমতায় দেশ চালাবে। কিন্তু জনগণের সাথে সম্পর্কিত জিনিস হচ্ছে মৌলিক অধিকার, স্টেটের ওই যে ইনস্টিটিউশনসগুলোর জবাবদিহি এবং পারস্পরিক যে ভারসাম্য, এইটা যদি নিশ্চিত করা যায়, এবং সিটিজেন্স রাইট যদি আপনি, যেমন আমেরিকান কনস্টিটিউশনে কি কোনো মূলনীতি আছে? বিল অফ রাইটস, যে ওইটাই হলো ওদের সংবিধানের এসেন্স, যে এইটা ভায়োলেট করা যাবে না কখনোই। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আপনি, এবং আবুল মনসুর আহমদ বলছিলেন যে মৌলিক অধিকার প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, মূলনীতি আসবে পরে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, ওটা জনগণের ব্যাপার। ঠিক আছে, কিন্তু এইটা আমাদের এখানে আসে নাই। ফলে আমরা দেখতে পাচ্ছি এখনও যখন আমরা আমাদের প্রধান টার্গেট যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটাকে নির্মূল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, তখন আমাদেরকে আননেসেসারি টাইম দিতে হচ্ছে এই মূলনীতি, দেশের অমুক পক্ষ এই মূলনীতিটার পক্ষে, অমুক পক্ষ এটার বিরুদ্ধে, এই ধরনের এবং বিএনপি এখানে একটা মানে আমি বলবো যে চালাকি করতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরত যাব। তো পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরত যাওয়া মানে পঞ্চম সংশোধনীটাকে তারা এখানে রিস্টোর করতে চাচ্ছে। পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে কিন্তু ওই শুধুমাত্র ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আরেকটা জিনিসকে ঢোকানো হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা মনে করি যে এটা সংকটটা যাবে না, মানে সংকটটা আরও গাঢ় হবে, কারণ এটার কোনো না কোনো অংশ দেশের এটা বিরোধিতা করবে। এই কারণে আমরা মনে করি যে মূলনীতির এই তর্কেই সম্ভব হলে, আমরা কিন্তু বলেছি যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রে 3টা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সাথে গণতন্ত্র, এগুলো থাকুক। পাশাপাশি আমাদের দেশে যেহেতু অন্য ধর্মের এবং অন্য জাতির, অন্য সম্প্রদায়ের মানুষ আছে, তারা সেফ ফিল করে, কমফর্ট ফিল করে বা প্রোটেক্টেড ফিল করে, এমন একটা আইডিয়া আপনি সংবিধানে দিতে হবে, যেহেতু ধর্মনিরপেক্ষতা উঠে যাচ্ছে। কারণ আপনাকে আবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা জাস্টিফাই করতে হবে যে আমরা এখানে না হয় ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শিক রাজনীতি, এটা সমস্যা জানি বলে এটা বিরোধিতা করছি, কিন্তু মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে কী যাচ্ছে, যে সেকুলারিজম সরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রোপাগান্ডাটা হচ্ছে যে একটা ধর্মরাষ্ট্র কায়েম করার চেষ্টা হচ্ছে। ফলে আপনাকে তো সেকুলারিজমের রিপ্লেসমেন্টে আপনি কী দিচ্ছেন, এটা আসলে
দেখাতে হবে এবং আমাদের দেশেরও অন্য জাতি অন্য ধর্মের মানুষদেরও জন্য একটা স্বস্তিদায়ক ব্যাপার হবে। সেই কারণে আমরা কমিশনকে বলেছি এই যে 4টা বললাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, এই 4টা মাস্ট। এর পাশাপাশি আপনি প্লুরালিজমে যদি আরও কোনো ভালো বাংলা পান সেটা আপনি করেন, অথবা অন্তর্ভুক্তি কিংবা ইনক্লুসিভিটি নিশ্চিত করে এমন একটা কিছু আপনি এখানে যোগ করার কথা বলছেন। এটা আমরা রাষ্ট্রধর্ম কি থাকবে? রাষ্ট্রধর্মের প্রসঙ্গটা কমিশনও এটা নিয়ে আমাদের কাছে কোনো প্রশ্ন করে নাই। এটা নিয়ে সকল দল হচ্ছে এটা নিয়ে এক ধরনের লুকোচুরি খেলতেছে। তো আপনি লুকোচুরির মধ্যে আপনিও আছেন। ভাইকে জিজ্ঞেস করেন যে রাষ্ট্রধর্ম নিয়ে ওনাদের পজিশন। আচ্ছা, সংবিধানের মূলনীতি নিয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করেন একটু। আমরা তো এখানে যে কথাটি সরার তুষার বলেছি, আমরা কি একটা জায়গায় দেখেন, আমরা গণতন্ত্র বিশ্বাস করি এবং অধিকাংশ জনগণের মতামতকে আমরা প্রাধান্য দিই রাজনৈতিক দল হিসেবে। সেখানে আপনি দেখেন উনি যেটা বলছে, আমরা যেটা ধর্মনিরপেক্ষ, আমরা কি করেছি যে মহান সৃষ্টিকরার উপর বিশ্বাস এবং সকল ধর্মের স্বাধীনতা, এখানে কোনো ধর্মকে ছোট করা হয়নি। বরং আপনি জাতীয়তাবাদের ক্ষেত্রে আপনি দেখেন ওনারা যে বহুত্ববাদ বলে, কারণ আমরা অধিকাংশ মুসলিম রাষ্ট্র, এখানে আপনাকে সেইটা দেখতে হবে, মুসলমানদের সেন্টিমেন্টটাকে আপনাকে ধারণ করতে হবে। সেখানে আমরা বলেছি বাংলাদেশি জাতীয়তাবাদ যদি আপনি রাখেন ওখানে, তাহলে কিন্তু সকল সম্প্রদায়কে কিন্তু এখানে কাভার করে। এই ক্ষেত্রে কিন্তু কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই। বরং আমরা মনে করি আজকে রাষ্ট্রের মূল সংকট যেখানে, সেইগুলা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য আজকে মূলনীতি এই সবগুলো নিয়ে আজকে এনসিপি এরা আলোচনা করে। আরেকটু ব্যাপার এখানে চমৎকার আপনি দেখেন, এখানে চমৎকার মানে এখানে ট্রিক্স আছে, এখানে কৌশল আছে। সামনে দেখেন এই যে আজকে এই যে কমিশনগুলি যে রিপোর্টগুলি দিচ্ছে, এখানে কোনো রাজনৈতিক দলের কোনো রিপ্রেজেন্টেটিভ কিন্তু নাই। আপনি দেখবেন সব এক্সপার্টকে দেওয়া হয়েছে। অনলি অন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটিতে কিন্তু একটা করে লোক আছে, প্রত্যেকটা কমিটিতে। তারা তাদের যে আইডিয়াটা সেটা এখানে ঢুকিয়ে দিয়ে এখন তারা বলছে যে তাদের এই কমিশনের টোটাল আইডিয়াগুলোর সাথে আমরা কনফ্লিক্ট করছি। মানে অর্থাৎ রাজনৈতিক দলগুলিকে এখানে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে খুব কৌশলে। কারণ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন করে কিন্তু প্রতিনিধি এখানে আছে, তারাই কিন্তু এই কাজটা ওখানে করেছে। সুতরাং আমি মনে করি এই বিতর্কগুলির কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, যদি আপনি বৈষম্য এনসিপি যদি মনে করে আগামী দিনের রাষ্ট্র কাঠামোকে তারা ব্যাপক পরিবর্তন করতে চায়, তাহলে আমাদের স্পষ্ট বক্তব্য, ওনারা গণতন্ত্রে যদি বিশ্বাস করে আগামীতে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে, ডক্টর ইউনূস সাহেব এই গ্যারান্টি দিয়েছে সবাইকে এবং আমরাও বিশ্বাস করতে চাই। তারা তাদের ম্যানিফেস্টোতে বলুক আমরা যদি বাংলাদেশের রাজনীতিতে আগামীতে যদি আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমরা এই জায়গায় চেঞ্জ করব। সেটা আপনার মূলনীতি হোক, সেটা ধর্মনিরপেক্ষতা বলেন, সেকুলারিজম বলেন, ওই গণপরিষদ বলেন, যত পরিবর্তন তারা আনতে চায়, জনগণ তাদেরকে যদি ম্যান্ডেট দেয় তারা পরিবর্তন করবে। এখানে আমাদের কোনো আপত্তি নাই, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু অহেতুক বিতর্ক, এই যেমন আপনার বলেছে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র হচ্ছে, আজকে দেখেন তার একটা এক্সাম্পল আপনি দেখেন। কোনটা? এই যে আজকে দেখেন এনসিপি বলেছে এই যে নিবন্ধনের জন্য 3 মাস পিছাতে হবে, আজকে পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ নানা কৌশলে নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যেটা বাংলাদেশের যে একটি এই যে ডক্টর ইউনূসের যে নিরপেক্ষতা এবং তার সকল মানুষের যে তাদের প্রতি একটি বিশ্বাস, সেই ক্ষেত্রে আমি মনে করি একটা ব্যাপক প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিচ্ছে। জি, আবু সাইদ খান, এই